গত ১৪ই জুলাই পাকিস্তান এবং ১৫ই জুলাই ভারত তাদের স্বাধীনতা দিবস পালন করে সামরিক মহড়া এবং বিভিন্ন অস্ত্র প্রদর্শনীর মধ্য দিয়ে। গত মে মাসের ৪-৫ দিনের ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পর দুই দেশই নতুন অস্ত্র কেনা ও উৎপাদনে মনোযোগ দিয়েছে। এর ভেতরে পাকিস্তান একটি আর্মি মিসাইল ফোর্স গঠন করার কথা বলে ও ফাতা-4 মিসাইল উন্মোচন করে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাকিস্তানের নতুন আর্মি রকেট ফোর্স কমান্ড বা মিসাইল বা রকেট ফোর্স নিয়ে। বিষয়গুলো হবে: এই কমান্ড কেন গঠন করা হয়েছে, এতে কোন ধরনের অস্ত্র অন্তর্ভুক্ত হতে পারে, এবং এর পাশাপাশি সম্ভাব্য লাভ ও ঝুঁকি কী কী, এবং বিশেষ করে সদ্য উন্মোচিত ফাতা-4 ক্রুজ মিসাইল ভারতের কোন রাজ্যগুলোর রেঞ্জে পড়ে এবং তা কতটুকু হুমকি সৃষ্টি করতে পারে ভারতের জন্য তা জানবো আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১৪ই আগস্টে পাকিস্তান সরকার ঘোষণা করে নতুন একটি আর্মি রকেট ফোর্স এআরএফ বা আর্মি রকেট ফোর্স কমান্ড এআরএফসি গঠনের বিষয়ে। এটি একটি কনভেনশনাল অপারমাণবিক ফোকাসড কমান্ড যা মিসাইল ও রকেট অপারেশন পরিচালনা করবে। এর উদ্দেশ্য দূরপাল্লার নির্ভুল হামলা, দ্রুত ও স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ এবং বিদ্যমান পারমাণবিক বাহিনী থেকে স্পষ্টভাবে আলাদা একটি কমান্ড স্ট্রাকচার রাখা। যদিও বিস্তারিত অর্গানোগ্রামে প্রকাশ করা হয়নি, বলা হয়েছে এটি মূলত সাধারণ নন নিউক্লিয়ার যুদ্ধক্ষেত্রেই ব্যবহৃত হবে এমন একটি ফোর্স কমান্ড। এখন আসি কেন এই আলাদা মিসাইল রকেট ফোর্স কমান্ড গঠন করতে যাচ্ছে পাকিস্তান এই বিষয়টা নিয়ে। কনভেনশনাল ডিটারেন্স ওয়েতে বিমান বা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেই শত্রুর কৌশলগত লক্ষ্য যেমন কমান্ড সেন্টার, স্যাম সাইট বা লজিস্টিক হাব নির্ভুলভাবে আঘাত করার সক্ষমতা অর্জন। ফাইটার জেট উড়াতে প্রচুর ব্যয় বহন করতে হয় এবং যুদ্ধ পরবর্তী এর মেইনটেন্যান্সও কঠিন এবং ব্যয়বহুল। সেক্ষেত্রে মিসাইল সক্ষমতা বাড়ানো বুদ্ধিমত্তার পরিচয়। যেমন ইরান ইসরায়েল যুদ্ধে পুরোটাই বলতে গেলে মিসাইলের ওপর নির্ভর ছিল, যদিও তারা ড্রোনও ব্যবহার করেছিল। পারমাণবিক ইউনিট থেকে কনভেনশনাল মিশনের স্বতন্ত্র অপারেশন করতে পারবে, অপেক্ষাকৃত ভুল বোঝাবুঝি ও দুর্ঘটনা কমাতে সহায়ক। পাশাপাশি আধুনিক আইডিএস ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম পরিবেশে বিমান চালানো ঝুঁকিপূর্ণ, তুলনায় মিসাইল বা রকেট সাশ্রয়ী ও নিরাপদ বিকল্প। এখন আসুন জানি এই ফোর্সের সম্ভাব্য অস্ত্র সম্ভার কী কী থাকতে পারে তা নিয়ে। গাইডেড রকেট আর্টিলারির ভিতরে রয়েছে ফাতা-1। ফাতা-1 মিসাইলটি হচ্ছে ১৪০ কিলোমিটার পাল্লার একটি গাইডেড রকেট, স্বল্প ও মধ্য ভ্যালুর ভূমিকা পালনে সক্ষম একটি মিসাইল এটি। ফাতা-2 প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে এটি ৪০০ কিলোমিটার পর্যন্ত নির্ভুলতা সম্পন্ন একটি মিসাইল। কনভেনশনাল লোডেড ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে এ ফোর্সের আওতায় যুক্ত হতে পারে নাসর HATF-9 ট্যাকটিক্যাল রেঞ্জের ব্যবহারযোগ্য একটি মিসাইল, গাজনাভি, আবদালি, শাহিন পরিবারের মিসাইলগুলো, যেগুলি স্বল্প থেকে মধ্যম পাল্লা ডুয়েল ক্যাপাবল হলেও কনভেনশনাল ব্যবহার সক্ষম। যেহেতু এরা মূলত স্ট্র্যাটেজিক ফোর্সের অধীনে, তাই কনভেনশনাল ব্যবহারের ক্ষেত্রে এসপিডি এর সঙ্গে পরিষ্কার সমন্বয় প্রয়োজন। ক্রুজ মিসাইলের মধ্যে বাবুর LACM পরিবারের মিসাইলগুলো থাকতে পারে। সাবসনিক টাররেইন ফলোয়িং মানে ভূমির সাথে খুব অল্প দূরত্ব বজায় রেখে চলতে পারে এবং রাডারকে ফাঁকি দিতে পারে এমন সব মিসাইল। এগুলোর রেঞ্জ প্রায় ৭০০ থেকে ৯০০ কিলোমিটার। এখন আলোচনা করা যাক ফাতা-4 নতুন উন্মোচিত মিসাইলে কি আছে এবং এর সক্ষমতা কতটুকু এ বিষয় নিয়ে। ফাতা-4 একটি সাবসনিক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল LACM, যার আনুমানিক রেঞ্জ ৭৫০ কিলোমিটার প্লাস। নিচু উচ্চতায় টাররেইন ফ্লাইট এবং হাই অ্যাকিউরেসি দাবির সাথে ডিজাইন করা হয়েছে এটি পারমাণবিক নয়, বরং কনভেনশনাল প্রিসিশন স্ট্রাইক উদ্দেশ্যে নির্মিত বাবুরের পরিপূরক হিসেবে ব্যবহৃত একটি মিসাইল। এটির মোট ওজন ১৫৩০ কেজি এবং এটি ৩৩০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম, এবং চাইনিজ মিসাইল ক্যারিয়ারগুলোতে একসাথে ৩টি এ ধরনের মিসাইল পাকিস্তান বহন করতে পারবে। নিচু উচ্চতায় উঠতে পারবে বলে এ ধরনের মিসাইল রাডারে ধরা পড়া কঠিন, স্ট্যান্ড অফ থেকে শত্রু স্যাম রাডার বা লজিস্টিক নোডে আঘাত দিতে সক্ষম। ফাতা-1-2 স্বল্প পাল্লার ভলিউম ফায়ার, ফাতা-4 দীর্ঘ পাল্লার পয়েন্ট টার্গেট, অন্যদিকে বাবুর একই সারিতে কাজ করবে। যদিও ফাতা-4 এর স্পেসিফিকেশন এখন পর্যন্ত ফোকাস মূলত ডিফেন্স মিডিয়া বা OSINT ভিত্তিক, অফিসিয়াল ডেটাশিট এখনও আসেনি, সুতরাং রেঞ্জ ও সিইপি সংখ্যাগুলোকে প্রাথমিক ধরে নেওয়া উচিত। এখন দেখা যাক ভারতের কোন রাজ্যগুলো এই ফাতা-4 এর রেঞ্জে পড়েছে। পাকিস্তানের সিন্ধ, পাঞ্জাব বা বেলুচিস্তানের সম্ভাব্য লঞ্চ এরিয়া থেকে ৭৫০ কিলোমিটার স্ট্যান্ড অফ ধরলে ভারতের গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড সহ
উত্তরপ্রদেশের পশ্চিম বা মধ্য পশ্চিম জেলা, মধ্যপ্রদেশের উত্তর পশ্চিম অংশ এই মিসাইলের রেঞ্জে পড়ে। এছাড়াও মহারাষ্ট্রের উত্তর পশ্চিম কোণার কিছু এলাকা সীমিত রেঞ্জে পড়তে পারে। তবে মুম্বাই ও পুনে সাধারণত 750 কিলোমিটারের বাইরে। এই বিশ্লেষণ কেবল জিওগ্রাফিক দূরত্বের ভিত্তিতে করা, অফিসিয়াল কোনো টার্গেটেড কোনো ম্যাপ নেই। পশ্চিম ও উত্তর ভারতের এয়ারবেস, লজিস্টিক্স হাব এবং প্রতিরক্ষা অবকাঠামোকে বহু স্তর এয়ার ডিফেন্স, শক্তিশালী রাডার কভারেজ, ক্রুজ মিসাইল ডিফেন্স যেমন সি র্যাম, সোরহার্ড, এলআর স্যাম দিয়ে পুনর্বিবেচনা ও শক্তিশালী করতে পারলে ভারত তখন পাকিস্তানকে এয়ার স্ট্রাইক মোকাবেলা করতে পারে। এই মিসাইল এবং এই ধরনের আর্মি মিসাইল ফোর্স ভারতের জন্য কি হুমকি বয়ে আনবে এবং ভারত থেকে কি প্রতিরোধ আসতে পারে, চলুন এই বিষয়টা জানি। একটি আলাদা রকেট মিসাইল কমান্ড থাকলে পরিকল্পনা, প্রশিক্ষণ, টার্গেটিং ও স্যাচুরেশন ফায়ার আরও ধারাবাহিক ও দক্ষ হবে। ফাতা 1-2 দ্বারা ভলিউম প্রিসিশন, ফাতা 4 বাবুর দ্বারা ডিপ স্ট্যান্ড অফ ক্ষমতা, এই সংমিশ্রণে ভারতীয় আইএডিএস এ চাপ সৃষ্টি করতে পারবে পাকিস্তান। বহুমাত্রিক এয়ার ডিফেন্স, S-400, বারাক 8, এনজি, আকাশ এনজি, সোরহার্ড, শক্তিশালী সেন্সর ও ডাটা ফিউশন নেটওয়ার্ক, হার্ড কিল, সফট কিল ডিফেন্স, ডিকয় ব্যবস্থাপনা এবং ডিপ স্ট্রাইক সক্ষমতার মাধ্যমে এইসবের ভারসাম্য করতে পারবে ভারত, যদি এইসব স্তরগুলো সঠিকভাবে তারা স্থাপন করতে পারে। পাকিস্তান মূলত নতুন আর্মি রকেট ফোর্স কমান্ড গঠন করে কনভেনশনাল স্ট্রাইক সক্ষমতা সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করছে। দূর নির্ভুল আঘাত, স্যাচুরেশন ফায়ার উভয়ই ধরে রাখতে চায় তারা। ফাতা 4 যদি প্রমাণিত সক্ষমতা, রেঞ্জ 750 কিলোমিটার প্লাস, উচ্চ নির্ভুলতা প্রদর্শন করে, তবে বাবুর পরিবারের পাশাপাশি পাকিস্তানের নন নিউক্লিয়ার ডিপ স্ট্রাইক ক্ষমতা আরও শক্তিশালী হবে। ভারতের দিক থেকে প্রতিরোধের চাবিকাঠি হল বহুমাত্রিক এয়ার ডিফেন্স, উন্নত সেন্সর নেটওয়ার্ক, শক্তিশালী ভিত্তি, হার্ড অ্যান্ড বেস এবং ত্বরিত মোবিলিটি। কিন্তু আমরা লাস্ট ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে দেখেছি যে ভারতের S-400ও কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিল পাকিস্তানি এয়ারফোর্সের সামনে। এ পরিবর্তন আঞ্চলিক কৌশলগত ভারসাম্যকে নতুনভাবে সাজাচ্ছে। তবে আসল স্থিতিশীলতা নির্ভর করবে স্বচ্ছ সংকেত এবং সংযত অপারেশন ব্যবহারের, যার মাধ্যমে এড়ানো যাবে কোনো অনিচ্ছাকৃত সংঘাত। আরও একটি বিষয়, যে বিষয়টি না বললেই নয়, সেটি হচ্ছে পাকিস্তানের এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দুটি দেশ সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ করে। দেশ দুটি হচ্ছে তুরস্ক এবং আজারবাইজান, এবং তারা এই সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে জানান দিল যে আমরা পাকিস্তানের সব রকম ভালো মন্দ সব পরিস্থিতিতেই পাকিস্তানের সাথে আছি। আরও একটি বিষয়, ইন্ডিয়া বর্তমানে রাশিয়ান তেল ক্রয়ের কারণে আমেরিকার ট্যারিফ আরোপের মধ্যে রয়েছে, এবং আমরা সবাই জানি যে আমেরিকা ইন্ডিয়াকে প্রায় 50%-এর মতো ট্যারিফ প্রদান করেছে। সুতরাং যদি নতুন কোনো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে দেখা দেয় আবার, তাহলে সেক্ষেত্রে ইন্টারন্যাশনালি ইন্ডিয়াকে যথেষ্ট ভোগান্তির মুখে পড়তে হতে পারে। আপনাদের কি মনে হয় পাকিস্তানের এই আর্মি মিসাইল ফোর্স কতটা যৌক্তিক, এবং পরবর্তীতে ভারত পাকিস্তান যদি আবার ক্লাশ বাঁধে তাহলে কে এগিয়ে থাকবে? ভারত কি পারবে পাকিস্তানকে ঠেকাতে? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।